সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর উচ্চমান সহকারীর পদে প্রশ্ন সমাধান নিয়ে। এটার পরীক্ষা হলো 14ই আগস্ট 2026 তারিখে। পূর্ণমান ছিল 80 আর সময় ছিল হচ্ছে 1 ঘন্টা। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে এবং স্বাস্থ্য সহকারী পদেরও আমাদের সাজেশন রয়েছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে বাংলা দিয়ে শুরু হবে। বাংলা প্রথম প্রশ্ন ছিল অনির্বাচনীয় শব্দের অর্থ কী? অনির্বাচনীয় শব্দের অর্থ হচ্ছে যা বর্ণনার মাধ্যমে প্রকাশ করা যায় না, অর্থাৎ বর্ণনা অতীত। 2 নম্বর বলছে খনার বচনে প্রাধান্য পেয়েছে। খনার বচনে প্রাধান্য পেয়েছে মূলত কৃষি। 3 হচ্ছে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? এটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? অর্ধমাত্রা হচ্ছে 8টা, মাত্রাহীন হচ্ছে 10টা, পূর্ণমাত্রা 32টা। তারপরে শুদ্ধ বানান কোনটি? এটা হবে ময় হস্য ময় দীর্ঘ মূর্ধন্য শয় হস্য রেপ মুমূর্ষ। 6 বলছে উলুক আগ্রা শব্দের অর্থ কী? উলুক আগ্রা শব্দের অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক, মানে যার কোনো গুরুত্ব নাই। 7 হচ্ছে গাছ পাতার অর্থ কী? এটার অর্থ হচ্ছে হিসাব নিকাশ। 8 সকল শিক্ষকগণ আজ উপস্থিত। বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা হচ্ছে বাহুল্য দোষ হবে। এখানে হয় সকল শিক্ষক আজ উপস্থিত অথবা শিক্ষকগণ আজ উপস্থিত, যে কোনো একটা লিখলেই হবে। নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হচ্ছে মানে বর্গীয় বর্ণের শেষগুলো, যেমন ও ইয় মূর্ধন্য। তারপরে হচ্ছে পুকুরে মাছ থাকে, কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারক, পুকুর যেহেতু জায়গা বোঝাচ্ছে, আর এ আছে সপ্তমী বিভক্তি। কাজল কালো, এটা হচ্ছে কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারয় সমাস। তারপরে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে যেগুলো আছে তার মধ্যে ইতি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে মনস যোগ ঈশা, মনীষা। কাজী নজরুল ইসলামের বাল্যচিতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? এটা হচ্ছে দরিরামপুর। ওখানে উনি ছোটবেলায় রুটির দোকানে কাজ করতেন। বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক নয় হচ্ছে বনানী। বনানী মানে হচ্ছে বাগান। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? এটা হচ্ছে সংস্কৃত কলেজ। কাশবনের কন্যা, এটা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে উপন্যাস। 18 হচ্ছে কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এটা কি হবে? অনিবার্য। সঠিক শব্দ কোনটি? এটা হবে চলাকালে। কাল মানে সময়, তাহলে চলাকালীন সময় হবে না। এবং 20 নম্বর ছিল রক্তাক্ত বন্ধন নাটকের রচয়িতা কে? এটা হবে মনির চৌধুরী। এরপরে আমরা ইংলিশে চলে যাব। ইংলিশে প্রথম প্রশ্ন বলছে উই হ্যাড টু ফেস আ লট অফ ড্যাশ ডিউ টু দেয়ার ড্যাশ অ্যাক্ট। মানে হচ্ছে তারা একটা কিছু করেছিল যে কারণে তারা প্রচুর কিছু একটা সহ্য করেছিল। তো প্রথমটাতে বলছে প্রবলেমস, তাহলে প্রবলেমস হয়তো ফেস করেছিল, কিন্তু তারা ডিজায়ারেবল অ্যাক্ট এটা করেনি। ডিজায়ারেবল অ্যাক্ট করলে তো আর সমস্যা হতো না, মানে ভালো কাজ করলে তো সমস্যা হতো না। তারপরে হচ্ছে এখানে আছে তারা লট অফ কনসিকুয়েন্সেস সহ্য করেছিল, পরিণাম সহ্য করেছিল। এখানে আমাদের বুঝতে হবে যে লট অফের পরে আমরা আনকাউন্টেবল নাউন বসাবো। হিউমিলিয়েশনটা এখানে ম্যাচ করে, কারণ হচ্ছে উই হ্যাড টু ফেস আ লট অফ হিউমিলিয়েশন, মানে আমরা অনেক অপমানের শিকার হয়েছিলাম ডিউ টু দ্য ডিসগ্রেস অ্যাক্ট, মানে তাদের খারাপ কাজের কারণে। 22 বলছে আ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং। নলেজ অ্যান্ড লার্নিংকে যে ঘৃণা করে তাকে বলা হয় মিসোলজিস্ট। ফিলোলজিস্ট হচ্ছে ভাষাতত্ত্ববিদ। মিসোজিনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী। বিবলিওফাইল হচ্ছে যে বইপ্রেমী। তো মিসোলজিস্ট হচ্ছে যারা জ্ঞান বিজ্ঞান যুক্তিকে ঘৃণা করে। 23 হচ্ছে অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট রোমান্টিক পোয়েট। এখানে যারা ছিল তাদের মধ্যে টেনিসন হচ্ছে রোমান্টিক পোয়েট ছিল না। হু রোট দ্য বুক ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড কার লেখা? এটা হচ্ছে টি.এস. ইলিয়টের লেখা একটা গ্রন্থ, যেটা 1922 সালে প্রকাশিত হয়। এটা আধুনিক একটা কবিতা। 25 বলছে দ্য চেয়ারম্যান প্রসিডেড অ্যাজ দো। অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এটা হবে আই হ্যাড নট স্পোকেন।
26 হচ্ছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। ওয়ান যেহেতু বাক্যের সাবজেক্ট, এটার প্রোনাউন হবে হচ্ছে ওয়ান্স। 27 হচ্ছে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন, এটা হবে হচ্ছে হ্যাড টেকেন অফ। কোনো কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বোঝালে প্রথমে আনটিলের প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। 28 বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা ওয়ান অফ মাই, ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হবে অর্থাৎ কাজিনস হবে এবং আপনার ভার্বটা সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়ান অফ মাই কাজিনস ইজ আ ডক্টর হবে। 29 বলছে হুইচ ওয়ান ইজ নাউন, এটা হবে নস্টালজিয়া। তারপরে মাদার রোজ ইন হার, তো এখানে হচ্ছে দ্য মাদার রোজ ইন হার হবে, মানে হচ্ছে তার ভিতরে মাতৃত্ব বোধ জেগে উঠল। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মাদারের আগে দ্য আর্টিকেল বসাতে পারি। 31 বলছে দ্য প্লুরাল নাম্বার অফ ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস। দ্য চাইল্ড ক্রাইড ড্যাশ ইজ মাদার, ক্রাইড ফর ইটস মাদার হবে। চাইল্ড হচ্ছে আমরা মানে উভয় লিঙ্গ হিসাবে চিন্তা করি, এই জন্য হচ্ছে এখানে ইটস বসানো হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিস ইন দ্য এশিয়া, ওয়ান অফ দ্য পরে আপনার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হবে অর্থাৎ বিজিএস সিটিস ইন এশিয়া। 34 হচ্ছে চুজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স স্ট্যান্ড হিয়ার অ্যান্ড ডাই, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ডে আছে, এইটাকে যদি আমরা মানে সিম্পল ফর্মে করি তাহলে ইনফিনিটিভ দিয়ে করতে হবে অর্থাৎ স্ট্যান্ড হিয়ার অনলি টু ডাই। 35 বলছে হিজ কমেন্টস প্রভোকড আ ব্যারেজ অফ ক্রিটিসিজম, এখানে ব্যারেজটা কি, মানে অনেক ক্রিটিসিজম, এটা হবে আ লট অফ ক্রিটিসিজম। 36 বলছে দ্য সিনোনিম অফ প্যানাশিয়া, প্যানাশিয়া শব্দের অর্থ হচ্ছে সকল রোগের ওষুধ বা এটা হবে রিমেডি। 37 হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে একটা রূপক শহর যেখানে ভালো সাজানো থাকে, আদর্শিক শহর যেটা, তো এটার বিপরীত হবে হচ্ছে ডিস্টোপিয়া। 38 বলছে অ্যান্টোনিম অফ অগমেন্ট, অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্ধিতকরণ, এটার অ্যান্টোনিম হবে হচ্ছে ডিমিনিশ মানে হ্রাস করা। 39 হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনিয়ার, এটা হবে QUESTIONAIRE। তারপরে হচ্ছে ক্লিক, এটার মানে কি, ক্লিক এটার মানে হচ্ছে গ্রুপ অফ পিপল যাদের একটা কমন উদ্দেশ্য থাকে। এই হচ্ছে 40 পর্যন্ত ছিল ইংরেজি। এরপরে গণিত, তো প্রথম প্রশ্ন ছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তো এটা আমরা সূত্র দিয়ে করে ফেলবো, 20% বাড়ালে +20, কমলে -20, 20 - 20 গুণ করে 100 দিয়ে ভাগ করলে 4% মাইনাস হবে অর্থাৎ 4% কমে যাবে। 42 বলছে যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি আর হচ্ছে ব্যাস, পরিধি 2π আর ব্যাস হচ্ছে 2r, তাহলে থাকবে হচ্ছে পাই, পায়ের মান হচ্ছে 22/7 মানে এটা আসন্ন মান। 43 বলছে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে। তাহলে 18, 14 আর 5 আমরা যদি যোগ করি তাহলে 23 আর 14 মিলে 37 জন হয়ে যাচ্ছে, কিন্তু ছাত্রই হচ্ছে 30 জন, তার মানে 7 জন উভয় খেলাই খেলে। তারপরে 44 বলছে যে 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত। আচ্ছা, তাহলে প্রথমে আমরা হচ্ছে এখানে 1 যোগ 2 3 হয়েছে, 3 আর 3 যোগ করে 6, 6 আর 4 যোগ করে 10, মানে 1 করে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 2 যোগ, তারপরে 3 যোগ, তারপরে 4 যোগ, এবারে 5 যোগ হবে 15, তারপরে 6 যোগ হয়ে হচ্ছে 21, এরপরে 7 যোগ হয়ে হচ্ছে 28, তারপর 8 যোগ হয়ে 36, 9 যোগ হয়ে আপনার 45, 10 যোগ হয়ে 55 হবে উত্তর। 45 বলছে লাভের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 700 টাকা কমে যায়, তার মূলধন কত। 5 বছরে যদি 700 টাকা কমে তাহলে প্রতি বছর কমবে আপনার হচ্ছে 140 টাকা।
তে 7% থেকে 5%-এ চলে গেল, মানে 2% কমে গিয়ে 140 টাকা কমলো। তার মানে 140 টাকাটা হচ্ছে 2%, 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 7,000 টাকা হবে মূলধন। এরপরে 46 বলছে যে 20 টাকায় একটি করে কমলা কিনে 120 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। আচ্ছা, 20 টাকায় কিনলো, 20% লাভে বিক্রি করলে 20 টাকার 20% লাভ ধরলে আপনার হবে 4 টাকা, মোট 24 টাকা। তাহলে একটা কমলার বিক্রয় মূল্য হবে 24 টাকা। তাহলে 120 টাকায় বিক্রি করবে, 120কে 24 দিয়ে ভাগ করলে 5টা, অর্থাৎ 5টা কমলা বিক্রি করলেই হবে। 47 বলছে কামাল জামালের চেয়ে 3 বছরের ছোট, আফজাল কামালের চেয়ে 2 বছরের ছোট। মুমিনের বয়স যখন 5 তখন কামাল জন্মগ্রহণ করে। তাদের মধ্যে জ্যেষ্ঠতম বয়স 52 হলে আফজালের বয়স কত? এদের মধ্যে সবচেয়ে বয়সে বড় হচ্ছে মুমিন। মুমিনের বয়স হচ্ছে আপনার 52 বছর। আর কামালের বয়স হবে হচ্ছে, মানে মুমিনের বয়স যখন 5 বছর তখন কামাল জন্মগ্রহণ করে, তাহলে 5 বছর কম হবে কামালের, 47 বছর। আফজালের বয়স আবার 47-এর থেকে 2 বছরের কম, মানে 45 বছর। 48 বলছে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে সময় হারায়, কতদিন পরে ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যেখানে ঘড়িটি সঠিক সময় দেবে? প্রতিদিন 10 মিনিট, মানে একদিনে আমাদের মিনিট কত? দিনের হিসাব যদি আমরা করি তাহলে হচ্ছে আপনার 12 ঘন্টায় 60, তাই না? 60 মিনিট করে, তাহলে 720 মিনিট হবে, এটা মিনিট হবে 720 মিনিট। তাহলে আপনার প্রতিদিন 10 মিনিট করে হলে 720কে যদি আমরা ভাগ করি তাহলে 72 ঘন্টা, মানে 72 দিন পরে সঠিক সময় হবে আর কি। আচ্ছা, এরপরে 49 বলছে ক খ গ এর বেতনের অনুপাত 7-5-3। খ গ অপেক্ষা 2200 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তাহলে এখানে আমাদের খ এবং গ এর অনুপাতের পার্থক্য হচ্ছে 2, তাহলে 2200 টাকাকে 2 দিয়ে ভাগ করে ক এর অনুপাত 7 দিয়ে গুণ করলেই হবে 7,700 টাকা। 50 বলছে যে কোন ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ কেমন হবে? বৃহত্তর বাহুর বিপরীত কোণ হবে হচ্ছে আপনার স্থূলকোণ, আর বৃহত্তর বাহু সংলগ্ন কোণ হবে হচ্ছে সূক্ষ্মকোণ। 51 বলছে দুইটি গোলকের আয়তন অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, গোলকের আয়তন হচ্ছে, মনে করি একটা গোলকের ব্যাসার্ধ ধরলাম আর একটা আপনার হচ্ছে বড় হাতের আর, তো যেটা আর ব্যাসার্ধ ওইটার আয়তন হবে 4/3 পাই আর কিউব, আর যেটার ব্যাসার্ধ আর হলে আয়তন হবে 4/3 পাই আর কিউব বড় হাতের আর। এই দুইটার অনুপাত করলে আপনার হচ্ছে 8:27 হবে। তার মানে হচ্ছে আপনার এখানে যদি আমরা 4/3 পাই ক্যান্সেল করে দিই তাহলে r/r কিউব সমান হচ্ছে 2/3 কিউব হচ্ছে, অর্থাৎ r/r এর মানটা হচ্ছে 2/3, মানে ছোটটার ব্যাসার্ধ হচ্ছে 2 আর বড়টার ব্যাসার্ধ হচ্ছে 3। এখন ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr², তাহলে 4π যদি বাদ যায় তাহলে 2/3 এর উপর স্কয়ার করলে 4/9 হবে, তার মানে 4:9। 52 বলছে p + 1/p = 5 হলে p কিউব 1/p³ এর মান কত হবে? তো এটা আমরা সূত্র বসাবো, p কিউব + 1/p³ p + 1/p³ মাইনাস 3p 1/p p + 1/p, তাহলে 5³ - 3 × 5 15 হবে, 125 থেকে 15 বাদ দিলে হবে 110। 53 বলছে ABCD বৃত্তে AB আর CD দুইটি সমান যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে নিচের কোণটি সত্য। আচ্ছা, তে দুইটা জ্যা যখন পরস্পর সমান হয় এবং ছেদ করে যে বিন্দুতে, দুইটা জ্যাই হবে হচ্ছে বৃত্তের ব্যাস সমান জ্যা হলে। তাহলে হচ্ছে এখানে আমাদের আপনার PB আর PD দুইটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দুইটা সমান। 54 বলছে a + b = 5 a - b = 3 হলে ab এর মান কত হবে? ab সূত্র বসায় দিলে হবে a + b/2 হোল স্কয়ার a - b/2 স্কয়ার, অর্থাৎ এখানে 5² বাই 5/2 স্কয়ার 3/2 স্কয়ার, তাহলে 25/4 আর 9/4 মানে 16/4 হবে, এটা 4 হবে উত্তর।
55 বলছে যে একটা সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। আচ্ছা, তো একটা সরল রেখা, আমরা যদি একটা সরল রেখা মনে করি যে দৈর্ঘ্য 4 মিটার, তাহলে এটার উপরে যদি একটা বর্গ আঁকায় তাহলে এটার ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার। আর এর অর্ধেক হচ্ছে 2 মিটার, এর উপরে যদি একটা ক্ষেত্র মানে বর্গ আঁকি তাহলে ক্ষেত্রফল হবে 4 মিটার। তাহলে কত গুণ হলো? 4 গুণ হলো। 56 বলছে যে এ অনুপাত বি 3:4, বি অনুপাত সি 5:6, সি অনুপাত ডি 2:3 হলে এ ডি কত। আমরা যদি সব অনুপাতগুলো গুণ করি তাহলে হবে এ বাই বি গুণন বি বাই সি গুণন সি বাই ডি, সি সি বি বি কেটে যাচ্ছে, তাহলে এ বাই ডি অনুপাত হবে 5:12। 57 বলছে যে কোনো ত্রিভুজের 3 বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি হবে, এটা হবে 360 ডিগ্রি। 58 হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc-র মানটা কত। তো এ প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি ইকুয়াল টু সি কিউব। এ প্লাস বি এর মান আমরা যদি সি এখানে বসাই দেই তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc ইকুয়াল টু হচ্ছে সি কিউব, তাহলে মান হবে হচ্ছে সি কিউব। 59 বলছে 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট, এগুলো কোণ নাম কি? এই কোণের নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তারপরে হচ্ছে 60 বলছে দুইটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96 হলে গসাগু কত। তো গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যাবে 16। তো এই ছিল অঙ্ক আপনার হচ্ছে 20টা। এরপরে সাধারণ জ্ঞানে যাব। প্রথম প্রশ্নে এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের নাম কি? এটা হচ্ছে টমাস ডুলি। সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করে কে? লিওনেল মেসি। 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করে কে? এটা হচ্ছে ইয়াং সোয়াং জি হোলিন কিং। আইএলও সদর দপ্তর কোথায়? জেনেভা। বাপেক্স প্রতিষ্ঠিত হয় কত সালে? 1989 সালে। রোসাটম কোন দেশের পরমাণু সংস্থা? এটা রাশিয়ার। বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ হচ্ছে বনৌজা সমুদ্র জয়। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে মাতারবাড়ি। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? 1991 সালে। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যান কে? এটা অপশনে যা আছে তার মধ্যে অর্থমন্ত্রী, এখন অবশ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হয়েছে। বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর অন্য নামে কি নামে পরিচিত? এটা সায়েন্স ল্যাব। 73 বলছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে? এখানে অপশনে নাম দেওয়া নেই। প্রাথমিক রং কোনটি? এটা হবে সবুজ। ম্যাডোনা 43 কার আঁকা? জয়নুল আবেদিন। ক্যাটালান কোন দেশের ভাষা? এটা হচ্ছে স্পেনের। সুইডেনের আইনসভার নাম কি? রিক্সড্যাগ। হারারের পুরাতন নাম কি? এটা সলসবেরি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? চীনে। এবং সর্বশেষ ওপেক ত্যাগ করে কোন দেশ? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।